এমন শীতের মধ্যে চাদর পরেও গায়ে মানছে না। তার উপরে ট্রাকে বসে বসে মাথার মধ্যে পুরো কুয়াশা ভর্তি করে দোকানে যাচ্ছি। কে জানে সর্দি কাশি লাগবে নাকি। যা বলেছেন দাদা। আহারে, আজকে এত রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। আসলে আমার উচিত ছিল সকাল সকাল বাড়ি থেকে বের হওয়া। সকাল সকাল যদি বাড়ি থেকে বের হতাম তাহলে বিকেল নাগাদ বাড়িতে ফিরতে পারতাম। কেন যে এত দেরি করে কাপড় কিনতে বের হলাম কে জানে। এত রাতের বেলায় এমন শুনশান রাস্তা দিয়ে যাওয়াটা তেমন কোনো ভালো কথা নয়। কি যে হবে আমার শুধুমাত্র ওপরওয়ালাই জানে। আরে দাদা, এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কিছুই নেই, চুপচাপ বসে থাকুন, সব ঠিক হয়ে যাবে। আমি তো আপনার সাথে আছি নাকি? হ্যাঁ, তা তো আছো ভাই। তবে যদি ডাকাত আসে তাহলে তো দলবল নিয়ে আসবে, কিংবা হাতে অস্ত্রশস্ত্র নিয়েও আসতে পারে। তখন কি আমরা দুজন মানুষ সেটা সামাল দিতে পারবো তুমি বলো? আরে এত চিন্তা করতে করতে বাড়ির কাছেই তো চলে আসলেন। এখন শান্ত হয়ে বসুন কেমন? আপনি পেছনে বসে বসে যদি এত ভয় পান, তাহলে সামনে বসে গাড়ি চালাতে আমার কেমন লাগে একটু ভাবুন তো। তাই বলছি, আর কথা বলবেন না দাদা। আর বেশি ভয় পেলে ওপরওয়ালাকে ডাকুন, তিনি আপনাকে সাহায্য করবেন। আচ্ছা আচ্ছা, আর কোনো কথা বলবো না। আমি চুপচাপ করেই বসে আছি, তুমি বরং সাবধানে গাড়ি চালাও, তাহলেই হবে। সুবলদা, আমার বাচ্চাটার জন্য কিছু শীতের কাপড় দেখাও তো। বাচ্চাদের সোয়েটার, হাত মোজা, পা মোজা, মাথার টুপি সবকিছুই দেখিও কেমন। হ্যাঁ, তা তো দেখাবই। আগে তোমরা ভেতরে এসে বসো, তোমাদের জন্য চা পানির ব্যবস্থা করছি। এরপরে সবার জন্য কাপড় দেখাচ্ছি। হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে হবে নাকি? হে, দেখছো না চারিদিক কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এত কাপড় চোপড় পরে বসে আছি, তাও ঠান্ডা কেবল বেরিয়ে যাচ্ছে। ইস, শীতের সময় বৃষ্টি হলে কি যে কষ্ট, ভোগান্তি বেড়ে যাবে আমাদের, কি আর বলবো। তা তো ঠিকই। আচ্ছা সুবলদা, তোমার বাড়ির সবাই ভালো আছে তো? বৌদি আর তোমার ছেলে মেয়ে দুটো, আর এই শীতের মধ্যে তোমার বয়স্ক বাবা মা, তাদের কি খবর গো? সবাই ভালো আছে, তবে শীত আসলে বাবা মার কষ্টটা একটু বেড়ে যায়। উঠোনে যতক্ষণ রোদ থাকে তারা দুজন বুড়ো বুড়ি ততক্ষণ উঠানি বসে থাকে। তারপর বিকেলে সূর্য যখন অস্ত যায় তখন তারা দুজন ঘরে ঢোকে। এই তো এভাবেই দুজনের শীতের সময়টা কেটে যায়। তাছাড়া আমি আর কতক্ষণ বাবা মা সন্তানদের খবর রাখতে পারি বলো? বেশিরভাগ সময়টাই এই ব্যবসার কাজেই চলে যায়। এই বড় বাজার থেকে কাপড় কিনে আনো, এইখানে এনে বিক্রি করো, দিন রাত কোথা দিয়ে কিভাবে যে পার হয়ে যায় মাঝে মাঝে সেটাই ঠাউর করতে পারি না। হ্যাঁ গো সুবলদা, আমরা সবাই তো তোমার ব্যাপারে জানি। তুমি কতটা সৎ এবং নিষ্ঠাবান। একদম শূন্য থেকে শুরু করে তিল তিল করে নিজের হাতে একা কঠোর পরিশ্রম করে আজকে বাজারের মধ্যে বিশাল একটা কাপড়ের দোকান তুমি দিয়েছো। সুলভ মূল্যে ভালো মানের কাপড় দূর দূরান্ত থেকে এনে আমাদের হাতের গোড়ায় পৌঁছে দিচ্ছ। এই দেখো না, প্রতি মঙ্গলবার এই বাজার বন্ধ থাকে, কিন্তু তারপরেও তোমার দোকান বন্ধ নেই। তুমি বিরতিহীনভাবে কাজ করতে থাকো। প্রতি মঙ্গলবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে হোম ডেলিভারি করে আসো। তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে। শুধু কি তাই, বয়স্ক বাবা মা অসুস্থ হলে ডাক্তার, হাসপাতাল থেকে শুরু করে সব কাজ নিজে একাই করো। আমরা এগিয়ে আসতে চাইলেও তুমি হাসি মুখে বিনয়ের সাথে আমাদেরকে না করে দাও, যাতে আমাদের কোনো কষ্ট না হয়। তুমি আসলেই অনেক সৎ আর সফল মানুষ। আরে হয়েছে হয়েছে, তোমরা আমাকে ভালোবাসো তো তাই এমন বাড়িয়ে বাড়িয়ে বলছো। তা সুমিমা, তুমি আমার কাছ থেকে কি কি যেন কিনবে বলছিলে? সুন্দর সুন্দর সোয়েটার, হাত মোজা, পা মোজা, মাফলার, মাথার টুপি, আরো কি জানি বলছিলে। হ্যাঁ হ্যাঁ, এসব জিনিসের কথাই তো বলছিলাম। তোমার দোকান থেকে আজকে ব্যাগ ভরে কেনাকাটা করে নিয়ে তবেই বাড়ি ফিরবো। এরপর তোমাদের সবাইকে ভালো ভালো কাপড় দেখাবো। গতকালকে ভালো মানের শীতের কাপড় নিয়ে এসেছি, আর আজকেই তোমরা চলে এসেছো। সবার আগে ভালো ভালো কাপড়গুলো তাহলে তোমাদের কপালই আছে নিশ্চয়ই। একদম একদম। হ্যাঁ, দুজনেই এত মন দিয়ে কি লিখছিস রে? কবিতা নাকি? হ্যাঁ বাবা, শিক্ষক বলেছে লিখে লিখে পড়লে নাকি বেশি মনে থাকে।
তাই এখন থেকে সবকিছু লিখে লিখে পড়বো। হ্যাঁ বাবা, দাদা একদম ঠিক কথাই বলেছে। শিক্ষক আমাদের এই কথাই বলেছেন, প্রতিদিন আমরা যখন পড়াশোনা করব তখন সেটা পড়ার পরে আমরা যেন সাথে সাথে লিখে ফেলি, তাহলে সেটা মাথায় একদম গেঁথে যাবে। এই কারণেই আমরা দুই ভাই বোন এখন লিখে লিখে পড়ছি। কেমন হয়েছে বাবা বলো তো? তোমাদের শিক্ষক যথার্থ বলেছেন। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মায়েরা আমাদেরকে নিয়ম করে স্কুলে পড়াশোনা করাতে পারেনি। খুব একটা আর্থিক সচ্ছলতা আমাদের ছিল না, তাই কয়েক ক্লাস পর্যন্ত পড়বার পরে বাবা মা পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন। তবে আমি সেটা কখনোই করব না রে। তোদের দুই ভাই বোন যতদূর ইচ্ছে তোরা পড়াশোনা করবি, আমার তরফ থেকে আমি সেটাই যথাসাধ্য পূরণ করবার চেষ্টা করব। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথা বলেছ। বর্তমান সময়ে পড়াশুনো না করলে মানুষ নিজেকে মোটেও সমৃদ্ধ করতে পারে না। তাছাড়া যে কোনো কাজ করতে সর্বপ্রথম প্রয়োজন হয় পড়াশুনো এবং জ্ঞান। নির্দিষ্ট কাজের ওপর পড়াশুনো এবং যথার্থ জ্ঞানের অভাবে অনেক সময় সেই কাজে সফলতা অর্জন করা অনেকটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। বাবা মা হিসাবে আমাদের অবশ্যই দায়িত্ব তোদের দুজনকে পড়াশুনো শিখিয়ে মানুষের মতো মানুষ করে দিয়ে যাওয়া, আর আমরা এটাই করব। ঠিক আছে মা, আর আমাদের দুই ভাই বোনের দায়িত্ব হচ্ছে ভালো মতো পড়াশোনা করে প্রতি ক্লাসে ভালো করে একটা স্থান পাওয়া। আমরা অনেক চেষ্টা করব তোমাদের মুখ উজ্জ্বল করতে। তাছাড়া আমাদের শিক্ষকও বলেছেন পড়াশোনা করবার কি দাম সেটা আমরা হয়তো এ বয়সে বুঝবো না, কিন্তু যত বড় হব তত আমরা বুঝতে পারবো যে পড়াশোনা করবার কি মূল্য। পড়াশোনা না করলে ভালো চাকরি, ভালো কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো না, তাই না বাবা? হ্যাঁ রে বাবা, তাই তো। আচ্ছা এখন চল, অনেক রাত হয়ে গেল, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি চল। সকাল সকাল তো আবার স্কুলে যেতে হবে। কি যে ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে আরো কয়েকটা চাদর পরে বসে থাকতে হবে। আচ্ছা, তোরা দুই ভাই বোন বই খাতা গুছিয়ে খেতে আয়, আমি তরকারি গরম করে নিয়ে আসছি। আচ্ছা মা। আরে সুবলদা, ঘরে আছো নাকি? আমরা কি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ঘরে এসো, আমি ঘরেই আছি। ও, তোমার ছেলে মেয়েদেরকে তুমি বুঝি পড়াশোনা শেখাচ্ছ? হ্যাঁ, তা খুব ভালো করছো গো। কি যে বলো, আমি আমার ছেলে মেয়েদেরকে আর পড়াশোনা শেখাবো? ওরা এই বয়সে যা পড়াশোনা শিখেছে সেটা তো আমি আর ওদের পড়াতে পারবো না। আমার বাবা মা তো আর ওদের ক্লাস পর্যন্ত আমাকে পড়ায়নি। যাই হোক, তোমরা কেন এসেছো এত রাতে সেটা বলো, তার আগে এখানে বসো তো। সুবলদা, সত্যি কথা বলতে কি, আমরা স্বামী স্ত্রী দুজন তোমার কাছে একটা বিপদে পড়ে এসেছি। হ্যাঁ, খুব বিশ্বাস নিয়ে এসেছি যে একমাত্র তুমিই পারো আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে। এত কাঁচুমাচু করছো কেন? এত সংকোচ করবার কিছু নেই। তোমরা নির্দ্বিধায় বলে ফেলো, আমি শুনছি, আর আমার সাধ্যমতো আমি তোমাদেরকে সাহায্য করবার চেষ্টা করব। তার আগে তো বলবে কি হয়েছে নাকি। সুবলদা, আমি আর আমার স্ত্রী যে কারখানায় চাকরি করতাম না, সেখানকার মালিক আমাদের দুজনকে আজকে চাকরি থেকে বের করে দিয়েছে। বলেছে আর কোনোদিন আমাদের মুখ তারা দেখতে চায় না। আর তুমি তো জানো আমাদের সংসারটা এই চাকরির ওপরই নির্ভর করছে। এভাবে হঠাৎ করে চাকরি চলে গেলে ছেলে মেয়ে বাবা মা নিয়ে তো রাস্তায় বসতে হবে গো। তোমাদের কারখানার মালিক তোমাদেরকে বের করে দিল কেন এভাবে হঠাৎ করে? কোনো ভালো কর্মচারীদেরকে তো বের করে দেওয়ার কথা নয়। ঘটনাটা কি আমাকে একটু বলা যাবে? আরে দাদা, কোনো ঘটনা ফটনা নেই। তারা বড়লোক মানুষ, তাদের কখন কি মন চায়, কি বলে কি বোঝে সেগুলো বোঝা দেয়। হঠাৎ করে সকালবেলা এসে বলল আমাদের নামে নাকি কি বিচার নালিশ শুনেছে, তাই আমাদেরকে আর তার কারখানায় দেখতে চায় না, বের করে দিল। আর আমরা দুজন আর কোনো কথা বাড়াইনি, চলে এসেছি। এখন তুমি যদি পারো আমাদের দুজনকে তোমার দোকানে একটা কাজের ব্যবস্থা করে দাও না, আমরা অনেক কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। দেখো, সব কাজ তো আমি একাই করি। তোমরা দুজন যেহেতু কাজ করতে চাইছো সেহেতু কাজ আমি দিতেই পারি। তবে কি বলতো, আমার এখানে কাজ করবার প্রধান শর্ত হচ্ছে সৎ হতে হবে। টাকা পয়সা মাইনে যা চাইবে আমি তাই দেব। আমার নিজের ব্যবসা হলে কিভাবে সামলাতে, কিভাবে কাজ করতে, ঠিক সেটা ভেবেই কাজ করবে। পারবে তো? হ্যাঁ দাদা, পারবো পারবো।
তোমাকে অসংখ্য ধন্যবাদ গো। তাহলে কালকে সকাল থেকে আমি আর আমার স্ত্রী তোমাদের ওখানে চলে আসব। তবে আমাদের কাজটা যদি নির্দিষ্ট করে বলে দিতে যে কি কি করতে হবে তাহলে খুব ভালো হতো। তোমরা প্রধানত আমার দোকানের হিসেব নিকেশের ব্যাপারটা দেখবে। প্রতি সপ্তাহে আমাকে পাইকারি বাজারে যেতে হয়, সেখান থেকে লটে লটে কাপড় চোপড় কিনতে হয়। তাছাড়া আমি তো অনেক বছর ধরে ব্যবসা করছি, সবাই যেহেতু মোটামুটি আমাকে চেনে, তাই সবসময় তারা আমার কাছ থেকে নগদ টাকা নেয় না, মাঝে মাঝে বাকিতেও দিয়ে দেয়। কত টাকা বাকি রইলো, কত টাকা তারা আমার কাছ থেকে পাবে, আমি কত টাকা দিয়েছি, আমার দোকানে কত টাকার বেচা বিক্রি হয়েছে, কে কত টাকার বকেয়া করেছে, সব কিছুর হিসেব তোমাদেরকে রাখতে হবে। যেহেতু তোমরা স্বামী স্ত্রী দুজন মিলে কাজটা করবে, আশা করি সহজ হয়ে যাবে। ঠিক আছে সুবলদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ গো। তোমার অনেক সময় নষ্ট করে ফেললাম, এখন আমরা আসি কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কালকে সকাল সকাল দুজনে চলে এসো তাহলে, কেমন? কি, স্বামী স্ত্রী মিলে খুব ব্যবসা জমিয়ে দিয়েছো তাই না? হ্যাঁ, প্রথম দিনে তোমরা আমার আগেই চলে এসেছো দেখে খুব ভালো লাগছে। তা এত সকালে তো কোনো ক্রেতা আসে না, কেউ কি আজকে এসেছিল নাকি? না দাদা, এখনো কেউ আসেনি। আমরা সকাল সকাল এসে পুরো দোকানটা ঝাড়পোছ করে দিয়ে একদম ঝকঝকে তকতকে করে রেখেছি। এই জন্যই আজকে এত সুন্দর সাজানো গোছানো লাগছে। আমি তো অতটা সময় পাই না, তাই ওভাবে সাজিয়ে গুছিয়ে সব সময় রাখতে পারি না। তোমরা প্রথম দিনেই আমার দোকানটাকে একদম নতুন বানিয়ে ফেলেছো, দেখে খুব ভালো লাগছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আরে দাদা, এটাতে ধন্যবাদের কি আছে বলো তো? এটা তো আমাদের দায়িত্ব, তাই না? এখন থেকে তোমার দোকান তো আমাদেরই দোকান। হ্যাঁ, এই কথাটা যতদিন পর্যন্ত মনে রেখে কাজ করতে পারবে, ততদিন দেখবে কাজ শতভাগ সুন্দর হবে। ঠিক আছে, তোমরা দুজন বসো। হ্যাঁ, আমি তিনজনের জন্য চা নিয়ে আসি। ওই যে মন্টুর দোকানের মন্টু খুব ভালো চা বানায়, খাঁটি গরুর দুধ দিয়ে। ওর ওই চা বানানোর পদ্ধতিটা আমাকে শিখে নিতে হবে। হ্যাঁ, যা ভালো বানায় কি আর বলবো। সকালে এক কাপ গরম চায়ের বিকল্প আর কিছুই হতে পারে না। সকাল সকাল এই চাটা খেলে দেখবে শরীর মগজ একদম চাঙ্গা হয়ে গেছে। আচ্ছা দাদা, যাও যাও, কোনো ক্রেতা আসলে আমরা ঠিক সামলে নিতে পারবো। শোনো, তোমরা দুজন ভাত খেতে চলে যাও। 1টা বেজে গেছে, তোমরা দুজন ভাত খেয়ে আসলে এরপরে আমি ভাত খেতে যাব। আজ তো রোদে দেখা নেই, এমন শীতে কাজকর্ম করতে একদম ভালো লাগে না। হ্যাঁ দাদা, তুমি না একদম ঠিক বলেছ। আমারও না এই শীতে কাজকর্ম করতে একদম ভালো লাগে না, কিন্তু কি আর করব বলো? আমরা তো নিরুপায় মানুষ, তাই না? কাজ করে তো খেতেই হবে। হায় 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 হায়, আমি কি দেখতে পাচ্ছি? আমার হিসেবের খাতায় এত গোলমাল কেন? 3 মাস আগে পর্যন্ত সবকিছু আমি একা সামাল দিতাম, ততদিন পর্যন্ত সবকিছু ঠিকই আছে। কিন্তু এই 3 মাসের হিসেবপত্র দেখে আমার মাথাটা ওলটপালট হয়ে গেল। আমি তো ভুল করেও এই 3 মাসের মধ্যে একদিনও হিসেবের খাতাটা খুলে দেখিনি। দুজনকে বিশ্বাস করে বসেছিলাম, কিন্তু এখন এটা আমি কি দেখলাম? আরে, ওদিকটাতে তো আমি 3 বস্তা কাপড় রেখেছি।